প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড-19 কারণে তোমরা সবাই ঘরে আছো। অবশ্যই তোমরা ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি মিতা বিশ্বাস, সহকারী শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশি বিশ্ব পরিচয় বিষয়ে নবম অধ্যায় আমাদের বাংলাদেশ নিয়ে আলোচনা করব। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এটি এশিয়া মহাদেশে অবস্থিত। এই অধ্যায় শেষে আমরা বাংলাদেশের বিভাগীয় শহর, কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ, পানি সম্পদ এবং বাংলাদেশের নদ নদী ও পাহাড় পর্বত সম্বন্ধে ধারণা পাব। এবার দেখো শিক্ষার্থীরা, এই অধ্যায়ের প্রথম অংশে আছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কি? যে মানচিত্রে কোনো দেশের সীমারেখা নির্দেশ করা হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলে। এবার দেখো বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। সবার উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব এবং বামে পশ্চিম। এবার দেখো উত্তরে আছে ভারত, পশ্চিমে ভারত এবং পূর্বে ভারত ও মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, বাংলাদেশের প্রশাসনিক কার্য পরিচালনার জন্য বাংলাদেশকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। আর এই ভাগগুলো তোমরা মানচিত্রে খেয়াল করো। এই দেখো, তোমরা খুব ভালো মতো লক্ষ্য করো যে এগুলো বিভিন্ন রং দিয়ে বিভাগগুলো দেখানো হয়েছে। বিভাগগুলো হলো ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। এবার তোমরা খেয়াল করো, সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ, আর সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। এরপরে দেখো সবার মাঝখানে আছে ঢাকা বিভাগ। ঢাকা বাংলাদেশের রাজধানী ও বিভাগীয় শহর। এটি অনেক পুরাতন শহর। প্রায় 400 বছর পূর্বে আমাদের এই ঢাকা বিভাগে ঢাকা শহর অবস্থিত হয়েছে। এবার দেখো পরবর্তী অংশে আসি। খেয়াল করো শিক্ষার্থীরা, পরবর্তী অংশে কি আছে? এসো বলি অংশে তুমি কোন বিভাগে বাস করো। যেহেতু আমরা নারায়ণগঞ্জ জেলাতে থাকি, আমরা ঢাকা বিভাগে বাস করি। তারপর বলছে কি, মানচিত্রে তোমাদের বিভাগের অবস্থান চিহ্ন করো। আমরা একটু আগে কিন্তু খেয়াল করেছি ঢাকা বিভাগ বাংলাদেশের মানচিত্রের মাঝখানে অবস্থিত। এরপরে দেখো তোমার বিভাগের সীমানার পাশে আর কোন বিভাগ আছে? আমার বিভাগের সীমানার পাশে মানে ঢাকা বিভাগের পাশে আছে ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগ। এরপরে দেখো নিচে আছে একটা ছক, যেখানে আছে বাংলাদেশের আশেপাশের দেশের নাম আমরা একটু আগে পড়েছি। দেখো পূর্বে কোন দেশ আছে? পূর্বে আছে ভারত ও মায়ানমার, পশ্চিমে ভারত, উত্তরে রয়েছে ভারত এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এরপরে দেখো নিচে দেখো তোমরা লেখা আছে বাংলাদেশের বিভাগীয় শহরের নাম কয়টি ও কি কি। আমরা একটু আগে শিখেছি বাংলাদেশের বিভাগীয় শহর 8টি এবং এগুলোর নাম আমি পূর্বে বলেছি। এরপরে এই অধ্যায়ের দ্বিতীয় অংশে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। এখন প্রাকৃতিক মানচিত্র কি? যে মানচিত্রে কোনো দেশে পাহাড়, পর্বত, নদ নদী ইত্যাদি দেখানো হয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। এবার শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্রে দেখো গাঢ় সবুজ দিয়ে অধিকাংশ স্থান চিহ্নিত করা হয়েছে। আর এই গাঢ় সবুজ হচ্ছে সমতল ভূমি, আর তোমরা দেখছো হালকা সবুজ অংশ। এই হালকা সবুজ অংশ দ্বারা নিচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে। এরপরে দেখো এখানে কমলা রং দিয়ে উঁচু পাহাড়ি এলাকা নির্দিষ্ট হয়েছে। এবার দেখো বরেন্দ্রভূমি, আমরা একটু আগে বিভাগ সম্পর্কে ধারণা নিয়েছি, তাহলে বরেন্দ্রভূমি কোন বিভাগে পড়ে? রাজশাহী বিভাগে। মধুপুরগড় কোন বিভাগে? ঢাকা বিভাগে। আর লালমাই পাহাড় চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। এটা তোমরা খুব ভালো করে বাসায় শিখবে। এরপরে বাংলাদেশের খনিজ সম্পদ। আমাদের দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এছাড়া আর কি আছে? এছাড়া রয়েছে কয়লা, চুনাপাথর, চীনামাটি, সিলিকা, কঠিন শিলা ইত্যাদি। এরপরে দেখো, এরপরে আসছে পাশের মানচিত্রে কমলা রং দিয়ে পাহাড়ি অঞ্চল বোঝানো হয়েছে। তাহলে আমরা একটু আগে কমলা রং দিয়ে কোন বিভাগকে বুঝিয়েছি? হ্যাঁ, চট্টগ্রাম বিভাগকে বুঝিয়েছি। এরপরে মানচিত্রে হালকা সবুজ রং দিয়ে নিচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে। কোন বিভাগে নিচু পাহাড়ি বেশি? আমি কিন্তু বলেছি বরেন্দ্রভূমিতে নিচু পাহাড় বেশি, আর সেটা কোথায়? রাজশাহী বিভাগে। এরপরে দেখো মানচিত্রে গাঢ় সবুজ রং দিয়ে সমতল ভূমি বোঝানো হয়েছে, যা আমি তোমাদের কিন্তু দেখিয়েছি মানচিত্রে। কোন বিভাগে কোনো পাহাড় বা নিচু পাহাড় নেই? তাহলে কোন বিভাগে নেই? সেটা খুলনা ও বরিশাল বিভাগে কোনো পাহাড় বা নিচু পাহাড় নেই। এবার পরবর্তী অংশ দেখো, নিচু পাহাড়ি এলাকা আর বিভাগের নাম আমি কিন্তু পড়িয়েছি। বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগে, মধুপুরগড় ঢাকা বিভাগে, লালমাই পাহাড় চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এরপরে আসো, এরপরে দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কোনটি? আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এরপর দেখো এই অধ্যায়ের তৃতীয় অংশে আছে বাংলাদেশের নদী। আমরা তো বাংলাদেশের নদী সম্পর্কে খুব ভালোভাবে পরিচিত। দেখো বাংলাদেশে অসংখ্য নদী আছে, কোথাও ছোট আবার কোথাও বড়। এবার দেখো এই নদীগুলো কি হয়েছে? দেখো এটা বাংলাদেশের প্রধান নদী। এই নদীগুলো বাংলাদেশের জালের মতো ছড়িয়ে আছে। এখন দেখো বাংলাদেশে যে অসংখ্য নদী রয়েছে এগুলো একটি আরেকটির সাথে মিশে এগুলো বঙ্গোপসাগরে, মানে আমি কিন্তু পূর্বে দেখিয়েছিলাম বঙ্গোপসাগর হচ্ছে দক্ষিণে অবস্থিত, এগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা দেখো এখানে বাংলাদেশের প্রধান 5টি নদীর নাম সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, মেঘনা ও কর্ণফুলী। এরপরে দেখো এই নদীগুলো বন্যার সময় কি হয়? পলিমাটির সৃষ্টি করে। এই পলিমাটি দেখতে কেমন? কাদামাটির মতো। এই পলিমাটি অনেক উর্বর, এগুলো আমাদের জমিতে চাষাবাদের কাজে অনেক বেশি কার্যকরী এবং খুব ভালো ফসল ফলানো যায়। এরপরে দেখো বাংলাদেশের পানি সম্পদ। বাংলাদেশে যেমন অনেক নদী রয়েছে তেমনি কি আছে? এদেশে অনেক খাল, বিল, হাওর রয়েছে। এরপরে দেখো নিচের অংশে যাই। দেখো আমাদের অন্যতম একটি খাবার হচ্ছে কি? মৎস্য। মৎস্য চাষের জন্য নদী প্রয়োজন। এখন আমরা দেখব বাংলাদেশের পানি সম্পদে কি বলা আছে। দেখো শিক্ষার্থীরা, বাংলাদেশে যেমন অনেক নদী আছে তেমনি আছে অসংখ্য খাল, বিল, পুকুর, হাওর ইত্যাদি। এইগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে। কৃষিকাজের জমিতে পানি দেওয়াকে সেচ বলে। তাহলে কি হলো? কৃষিকাজের জমিতে পানি দেওয়াকে সেচ বলে। আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায়, যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার। দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ির চাষ হয়, আর এই চিংড়ি বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এরপর দেখো আমরা নদীগুলো যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারি। এরপরে দেখো শিক্ষার্থীরা, এরপরে আছে দেখো এখানে এসবগুলি অংশে মানচিত্রে বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন রং দেওয়া আছে। এই শহরগুলোর নাম কি? আমি তোমাদের দেখিয়েছি 8টা বিভাগ, এবং 8টা বিভাগে 8টি রং ব্যবহার করা হয়েছে, যা তোমরা পূর্বে দেখেছো মানচিত্রে। এরপরে দেখো বাংলাদেশের কোন 3টি বিভাগ সমুদ্র সীমার পাশ দিয়ে আছে? বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সমুদ্র সীমার পাশ দিয়ে আছে। কোন বিভাগে সমুদ্র উপকূল দীর্ঘতম? চট্টগ্রাম বিভাগে সমুদ্র উপকূল দীর্ঘতম। এরপরে দেখো বাংলাদেশের পানি সম্পদের ব্যবহার আমরা কি কাজে ব্যবহার করি? পানি আমরা সেচ করা, যাতায়াত, মাছ ধরা ইত্যাদি কাজে ব্যবহার করে থাকি। এরপরে দেখো নিচের কোনটি পানির উৎস নয়?
জলাভূমি, পুকুর, জাল, নদী। তার মানে দেখতে পাচ্ছ জাল দিয়ে কি করি আমরা? মাছ ধরি। সুতরাং জাল পানির উৎস নয়, তাহলে এখানে হবে জাল। এরপরে দেখো এই অধ্যায়ে চতুর্থ অংশ বাংলাদেশের কৃষি ও বন। এখানে কি বলেছে? বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হলো ধান, পাট এবং চা। দেশের সব অঞ্চলে ধান জন্মে। কেন দেশের সব অঞ্চলে ধান জন্মে? আমি কিন্তু পূর্বে মানচিত্রে আলোচনা করেছি, বাংলাদেশের অধিকাংশ অংশই হচ্ছে সমতল ভূমি, আর সমতল ভূমিতে ধান খুব ভালো জন্মে। এরপরে দেখো লেখা আছে পাট ও চা অর্থকরী ফসল। তাহলে পাট ও চাকে অর্থকরী ফসল কেন বলছে? কারণ যে ফসল আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি সেটাই হচ্ছে অর্থকরী ফসল। এরপরে দেখো আমাদের দেশে এছাড়াও গম, সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল, শাকসবজি, মশলা ইত্যাদি উৎপন্ন হয়। এরপরে দেখো বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই, তাই আমাদেরকে যা আছে তা আরো ভালোভাবে সংরক্ষণ করতে হবে। কি করতে হবে? প্রচুর গাছ লাগাতে হবে। বাংলাদেশে মূলত 3 ধরনের এলাকায় বনভূমি আছে। এগুলো কি কি? 3 ধরনের এলাকায় বনভূমিগুলো কি কি? পাহাড়ি বনভূমি, শালবন ও সুন্দরবন। এরপর নিচে দেখো এখানে বলছে যে বাংলাদেশের প্রথম এলাকাটি হলো পাহাড়ি বনভূমি। পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। তাহলে পাহাড়ি বনভূমি কোথায় অবস্থিত? দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। আর তোমাদের প্রশ্ন করতে পারি আমরা যে পাহাড়ি বনভূমিতে কি কি জন্মে? তাহলে কি জন্মে? বিভিন্ন ধরনের গাছ, বাঁশ ও বেত জন্মে। পাহাড়ি বনে আর কি আছে? হাতি, বানর ও বন্য শুয়োর আছে। এবার দেখো দ্বিতীয় এলাকাটি হলো শালবন। শালবন দেশের মধুপুর, ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত। এই শালবনে কি পাওয়া যায় জানো? এই শালবনে শালকাঠ পাওয়া যায়। আর এই শালকাঠ আমরা ঘর ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসাবে ব্যবহার করে থাকি। শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফলের গাছ আছে। এরপরে তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা বিভাগে অবস্থিত। এই সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এই গাছগুলো হলো সুন্দরী, গেওয়া, গোলপাতা, কেওড়া ইত্যাদি। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত, দেখো তোমরা এখানে ছবি দেখা যাচ্ছে, পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে, যেটা আমাদের জাতীয় পশু। এরপরে দেখো এর মধ্যে নিচে আছে এসবগুলি অংশে ধান কোন সব জায়গায় জন্মে। আচ্ছা, ধান কোথায় ভালো জন্মে? ধান জন্মে সমতল ভূমি, কারণ বাংলাদেশে বেশিরভাগ স্থান সমতল ভূমি, এজন্য ধান সমতল ভূমিতে জন্মে। অর্থকরী ফসল বলতে কি বোঝায়? যে ফসল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে অর্থকরী ফসল বলে। এরপর হচ্ছে কয়েক ধরনের ডালের নাম বলো। তোমরা তো বাসায় বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকো। এই ডালগুলো কি কি? মুগ, মটর, মসুর, অড়হর, খেসারি, বুট ইত্যাদি। এরপরে দেখো এসব লিখি অংশে পাহাড়ি বনভূমি আর সুন্দরবন। এখানে প্রথম অংশে পাহাড়ি বনভূমিতে বিভিন্ন ধরনের গাছ আমরা পড়েছি। এখানে কি কি গাছ পাওয়া যায়? বিভিন্ন ধরনের গাছ, বাঁশ, বেত। আর কি পশু পাওয়া যায় এখানে? এখানে বন্য শুয়োর, বানর, হাতি পাওয়া যায়। আর সুন্দরবনে কি কি গাছ পাওয়া যায়? প্রথম অংশ আমরা লিখবো গাছের নাম। সুন্দরবনে পাওয়া যায় সুন্দরী, গেওয়া, কেওড়া, গোলপাতা। আর সুন্দরবনে কি পশু পাওয়া যায়? বিখ্যাত, পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে দেখো নিচে একটু দেখো তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে লেখা আছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। পাট ড্যাশ কাজে ব্যবহৃত হয়। পাট আমরা কি কাজে ব্যবহার করি? পাট আমরা দড়ি, কার্পেট, পাপোশ তৈরির কাজে ব্যবহার করি। এরপরে দেখো মশলা ড্যাশ কাজে ব্যবহার করে। মশলা রান্নার কাজে ব্যবহার করা হয়, যেটা তোমরা বাসায় লক্ষ্য করো যে তোমাদের মা বাসায় রান্না করার কাজে মশলা ব্যবহার করে থাকে। তোমাদের সুবিধার্থে শিক্ষার্থীরা ওয়েবসাইটে এই অধ্যায়ের শূন্যস্থান পূরণ, বাম ডান, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। দেখো শূন্যস্থান পূরণে
বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ ড্যাশ। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি? চট্টগ্রাম। ঢাকা একই সাথে ড্যাশ ও ড্যাশ শহর। ঢাকা একই সাথে রাজধানী ও বিভাগীয় শহর। প্রাকৃতিক গ্যাস ড্যাশ হিসাবে ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। বাংলাদেশের মাটি অনেক ড্যাশ। বাংলাদেশের মাটি অনেক উর্বর। বাংলাদেশের দক্ষিণ দিকে ড্যাশ অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। সুন্দরবন ড্যাশ বিভাগের দক্ষিণে অবস্থিত। সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণে অবস্থিত। মশলা ড্যাশ কাজে ব্যবহার করা হয়। মশলা কি কাজে ব্যবহার করা হয়? রান্নার কাজে ব্যবহার করা হয়। তারপরে তোমাদের থাকবে বাম ডান, যেগুলো আমি রিডিংয়ে পড়িয়েছি, এটা তোমরা একটু আগে দেখিয়েছ। তারপর থাকবে পাঠ্য বই সংক্ষিপ্ত প্রশ্ন, যে বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। তারপর ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত? ভারত ছাড়া মিয়ানমার বাংলাদেশের সীমান্তে অবস্থিত। তারপরে আছে বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে? বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায়। 5 নম্বরে আছে কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি? পাট ও চা উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি। এই প্রশ্নগুলো তোমরা এই অধ্যায়ের শেষে পাবে তোমরা। এরপরে আছে এই অধ্যায়ে বড় প্রশ্ন, আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কী? আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ হলো খনিজ সম্পদ, কৃষিজ সম্পদ, বনজ সম্পদ, পানি সম্পদ, যা আমি এই অধ্যায়ে তোমাদের আলোচনা করে দিয়েছি। তারপর গাছ আমাদের প্রয়োজন কেন? গাছ আমাদের বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন, কারণ গাছ বায়ুতে অক্সিজেন সরবরাহ করে। গাছ হতে আমরা কি পাই? খাদ্যশস্য, ফলমূল, জ্বালানি এবং মূল্যবান কাঠ পেয়ে থাকি। এছাড়া মাটির ক্ষয়রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ একান্ত প্রয়োজন, তাই গাছ আমাদের অনেক প্রয়োজন। এই ছিল এই অধ্যায়ের আলোচনা। আমি তোমাদের ওয়েবসাইটে যেগুলো যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।